হ্যালো বন্ধুরা, আজকে আমরা সিডিপির নেক্সট ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসে আমরা আলোচনা করব শিশু বিকাশের মূলনীতি। এর আগে আমরা বৃদ্ধি বিকাশ দেখেছি, সেখানটাতে ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল, বৃদ্ধি নিয়ে বলা হয়েছিল, বিকাশ কি সেটা বলা হয়েছিল। আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির মেন যে পার্ট চাইল্ড ডেভেলপমেন্ট, সেটাই কিন্তু আজকে আমাদের পড়ার বিষয়বস্তু। চাইল্ড ডেভেলপমেন্টে আমরা দেখব যে একটা শিশুর বিভিন্ন স্তরে কীরকম চিন্তাভাবনা থাকে, ঠিক আছে, কিভাবে তার এই বিকাশগুলো ঘটে, এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি প্রিন্সিপালস অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। প্রথমে আমরা দেখব হচ্ছে, আচ্ছা, বিভিন্ন মনোবিদ রয়েছেন, তাদের যে থিওরিগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। প্রচুর ইনফরমেশন আজকে রয়েছে, ওই জন্য এরকম লিখে লিখে বানানো হয়েছে, মানে এইভাবে পিডিএফ করে। তো তোমরা এই ইনফরমেশনগুলো কপি করে নিতে পারো, কারণ এগুলো কিন্তু সিটেট, ডাব্লিউবি টেট, এস্টেট সব টিচিং জবসের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে সিডিপির বেসিক পার্ট হচ্ছে এই চাইল্ড ডেভেলপমেন্টটা। তো চলো আমরা শুরু করি। বলছে যে বিকাশের যেটা হচ্ছে জন্ম থেকে 1.5 বছর পর্যন্ত এইটুকু সময় যখন চলে, অর্থাৎ জাস্ট বাচ্চা বড় হচ্ছে, সেই টাইমে বাচ্চার যে বিকাশের স্তরটা থাকে বা বাচ্চার মনে কি চলে। বিকাশ বেসিক্যালি মানে কি, মানে মাইন্ডের যে চেঞ্জগুলো হচ্ছে, মানে যেটা আমরা মাপতে পারি না, যে জিনিসটা আমরা এটাকে আলোচনা করেছিলাম বিকাশটা। তোর মনে কি চেঞ্জ হয়? মনে চেঞ্জ হয় বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্ব। ও বুঝতে পারে না যে কখন কোনটাকে বিশ্বাস করবে, কখন কোনটাকে অবিশ্বাস করবে। এটার মধ্যে কি হয়, ওর মধ্যে কনফ্লিক্ট চলতে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম, জন্ম থেকে 1.5 বছর পর্যন্ত। তারপরে 1.5 বছর থেকে 3 বছর পর্যন্ত কি হয়, স্বাধীনতা বনাম লজ্জা এবং সন্দেহের দ্বন্দ্ব। ও স্বাধীন হতে চায়, কিছু কিছু ক্ষেত্রে লজ্জা পায়, আবার কিছু কিছু ক্ষেত্রে ওর সন্দেহও মনে হয়। এটা হচ্ছে কখন, 1.5 থেকে 3 বছর পর্যন্ত। এরপর হচ্ছে 3 থেকে 6 বছর। দেখো, প্রথমের গ্যাপগুলো ছিল 1.5 বছর 1.5 বছর করে, এবার কিন্তু 3 থেকে 6 বছর, 3 বছরের গ্যাপ। এখানে কি হচ্ছে, উদ্যোগ বনাম অপরাধ বোধের দ্বন্দ্ব। মানে সে কিছু একটা করতে চাইছে, কিন্তু আবার মনে মনে ভাবছে যে এটা করলে তো ঠিক হবে না, এটা করলে একটা অপরাধ হয়ে যাবে, এরকম ভাবনা আসছে ওর মনে, মানে ভয় পাচ্ছে। এটা কখন হয়, 3 থেকে 6 বছর, মানে বাচ্চা মোটামুটি ম্যাচুরিটির দিকে এগোচ্ছে। এই মুহূর্তে বাচ্চারা কথা বলা শিখে যায়। তারপরে 6 থেকে 12 বছর। এবার দেখো যে মানে সময়টা সেটা 3-এর ডবল, 6 বছর কিন্তু হয়ে গেল গ্যাপটা। এখানে বলছে উদ্যম বনাম হীনমন্যতার দ্বন্দ্ব। মানে সে করতে চাইছে, ওই হীনমন্যতা মানে কি, একটু ভয় পাচ্ছে যে না এটা করা কি ঠিক হবে, এরকম একটা ভাবনা চিন্তা, যেটা আমাদের সবার 6 থেকে 12 বছর বয়সে কিন্তু হয়েছে। এরপর হচ্ছে 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত। ম্যাক্সিমাম স্টুডেন্টস এই বয়সটাতে আছো বা এই বয়সটা পার করে এসেছো। কি হচ্ছে, আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তির দ্বন্দ্ব। ওই যে বলে না, সেলফ আইডেন্টিটি বুস্ট করতে হবে, নিজের সেলফ এস্টিম বুস্ট করতে হবে, মানে নিজের উপরে কনফিডেন্সটা রাখতে হবে। সেই যে কনফিডেন্সটা, ওটা আমরা অনেক সময় হারিয়ে ফেলি। সেই কথাটা এখানে বলা হয়েছে, 12 থেকে 20 বছর পর্যন্ত এই লড়াইটা চলতে থাকে। তারপরে আমাদের মানে এইভাবে আমাদের বিকাশগুলো ঘটে, লড়াই থেকে তো বিকাশটা ঘটে। তারপরে 20 থেকে 45 বছর পর্যন্ত। 20 থেকে 45 বছর পর্যন্ত কি হয়, হৃদ্যতা বনাম একাকিত্বের দ্বন্দ্ব। হৃদ্যতা অর্থাৎ কারোর সঙ্গে আমার বন্ধুত্ব হলো, তাকে আমার পছন্দ হয়েছে, অর্থাৎ কারোর সঙ্গে আমি থাকি, পছন্দ নাই বা হতে পারে, আমার সঙ্গে তার একটা হার্দিক বন্ধন তৈরি হয়ে গেছে, সেই জায়গাটা। এবং তার সঙ্গে সে যদি আমাকে ছেড়ে চলে যায় বা আমাকে যদি একা থাকতে হয়, তাহলে আমার যে একাকিত্ব তৈরি হবে, এই দুটোর মধ্যে যে দ্বন্দ্বটা, সেটা কখনোই 20 থেকে 45 বছর পর্যন্ত হতে থাকে। 45 থেকে 65 বছর আমরা দেখিনি কি হয়, অগ্রমুখিতা বনাম স্থবিরতার দ্বন্দ্ব। অগ্রমুখিতা অর্থাৎ যেটা আমাদের এই মুহূর্তে আছে, যে আমরা এটা করতে চাই, ওটা করতে চাই, জীবনে এত কিছু করে দেবো, এই জিনিসপত্রগুলো নিয়ে কাজ করতে হবে, এই সমাজে এই জায়গায় রিফরমেশন দরকার, এটা হচ্ছে অগ্রমুখিতা। অর্থাৎ জেনারেটিভিটি মানে জেনারেট করবো আমি কিছু। আর তারপরে কি বলেছে, স্থবিরতা। স্থবির মানে কোনো কিছু শান্ত হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে, সেইটার সঙ্গে দ্বন্দ্ব। যখন আমার বয়স বাড়ছে, তখন তো আমাকে ধীরে ধীরে শান্ত হতে হবে। তো বেসিক্যালি 45 থেকে 45 বছর পর্যন্ত হয়তো আমার জেনারেটিভিটি আছে, তারপরে যখন আমি স্থবির হয়ে যাচ্ছি 65-এর দিকে যত যাচ্ছি, এই দ্বন্দ্বটা হচ্ছে। 65 বছরের ঊর্ধ্বে কি হয়, সামঞ্জস্যপূর্ণ বনাম হতাশার দ্বন্দ্ব। সামঞ্জস্যপূর্ণ বলতে বেসিক্যালি ইন্টিগ্রিটি বোঝানো হয়েছে, যে আমি এতদিন পর্যন্ত যা করে এসেছি সেই জিনিসপত্রগুলো নিয়ে আমি কনফিডেন্ট, সেই জিনিসপত্রগুলো আমি ঠিকঠাক করেছি কিনা। আর তার সঙ্গে হতাশা, যে ধীরে ধীরে আমার এই জীবনটা শেষের দিকে যাচ্ছে, সেটা নিয়ে যে হতাশাগুলো আছে মানুষের মধ্যে, সেটা হচ্ছে আমাদের 65 বছরের পরে। এই হচ্ছে আমাদের কি, এরিকসনের প্রস্তাবিত মনোসামাজিক জীবনে বিকাশের স্তর সময়। এটা কিন্তু শিশু না, এটা প্রত্যেকেরই। তো যাই হোক, এটা আমাদের জানা দরকার, এখান থেকেও অনেক প্রশ্ন আসতে পারে। এরপরে হচ্ছে ফ্রয়েড। মনে আছে, এর আগে আমরা পড়েছিলাম ফ্রয়েড।
ফ্রয়েড কি বলছে, যৌন মানস বিকাশের স্তর সমূহ, মানে ওই যে আমরা লিবিডো পড়েছিলাম, যে আমরা যে ছোট থেকে বড় হচ্ছি, আমরা কোন জিনিসটাতে সব থেকে বেশি আনন্দ পাচ্ছি, কোন জিনিসটা ব্যবহার করলে বা কোন জিনিসটা দেখলে, এখানটাতে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে কি, জন্ম থেকে 8 মাস, সেই মুহূর্তের পর্যায়টায় কি বলা হচ্ছে, মৌখিক চোষণ স্তর, যে সময়টায় ওই বাচ্চারা আঙুল টাঙুল চুষে, এই সময় যৌন উত্তেজনার স্থান কি, মুখ এবং ঠোঁট, মুখ দিয়ে চুষছে, ঠোঁট দিয়ে চুষছে, এটাই হচ্ছে কি ওর যৌন উত্তেজনার একটা স্থান। এরপরে আবার মৌখিক চোষণ স্তর, এটা কখন, 8 মাস থেকে 12 মাস, মানে শিশু এখন 1 বছরের দিকে যাচ্ছে, তখন কি, তখনও মুখ ও ঠোঁট। তারপরে হচ্ছে পায়ুস্তর, এটা হচ্ছে 1 বছর থেকে 3 বছর। এই মুহূর্তে ভাবতে মানে শুনতে অবাক লাগলেও শিশুরা কিন্তু পটি করে, হিসু করে, মানে টয়লেট করে, এগুলো করেই কিন্তু মজা পায়। তাহলে এই মুহূর্তে যৌন উত্তেজনার স্থান হচ্ছে পায়ু বা মূত্রাশয়। এরপর হচ্ছে লৈঙ্গিক স্তর, এটা হচ্ছে 3 থেকে 6 বছর, আমাদের যে যৌনাঙ্গগুলো রয়েছে, ছেলেদের রয়েছে, মেয়েদের যেসব যৌনাঙ্গ রয়েছে, সেই মুহূর্তে 3 থেকে 6 বছরে আমরা কি হয়, এইগুলো নিয়ে মজা পাই। তারপর হচ্ছে প্রসূপ্তি স্তর, 6 বছর থেকে বয়স সন্ধি পর্যন্ত, এই সময়টাই এই যে আমাদের যৌন উত্তেজনার স্থান, এটা কি হয়, সুপ্ত অবস্থায় থাকে। তারপরে হচ্ছে জনন স্তর, মানে আমরা যখন ম্যাচিওর হয়ে গেছি, যখন আমরা রিপ্রোডাক্ট করতে পারবো, সেই মুহূর্তে, মানে বয়ঃসন্ধি বা তদূর্ধ্ব, আমাদের 18 বছর বা 21 বছরের থেকে বেশি হয়ে গেছে, তখন আমাদের যৌন উত্তেজনার স্থান কি হবে, যৌনাঙ্গ হবে। শিশুদের যেটা যৌনাঙ্গ, মেলদের যেটা যৌনাঙ্গ, ফিমেলদের যেটা যৌনাঙ্গ, সেটাই হচ্ছে আমাদের বয়ঃসন্ধির পর থেকে আমাদের কি হবে, যৌন উত্তেজনার স্থান হবে। পরের স্লাইড দেখেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসতে পারে যে কোন পর্যায়ে কোনটা যৌন উত্তেজনার স্থান। পরের স্লাইডে আমরা দেখি। আচ্ছা, এইখানটাতে ওই যে ওই জীবনের বিকাশের স্তরগুলো যে রয়েছে, মানে একটা বাচ্চা কখন বয়ঃসন্ধিকালে পড়ছে, কখন প্রাপ্তবয়স্ক হচ্ছে, কখন শিশু আছে, এই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে প্রাকজন্ম, গর্ভাবস্থা থেকে, মানে গর্ভ সঞ্চার থেকে জন্ম, যখন জাস্ট ওর জন্মটা হচ্ছে, ওটাকে কি বলা হচ্ছে, প্রাকজন্ম বা প্রিন্যাটাল, মানে যেই মুহূর্তে মায়ের গর্ভাবস্থায় থাকি আমরা। তারপরে হচ্ছে প্রারম্ভিক শৈশব বা ইনফ্যান্সি কখন, জন্ম থেকে 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু মাত্র। তারপরে হচ্ছে বেবিহুড, মানে ওই যে চাইল্ডহুডের মতো ব্যাপারটা, চাইল্ডহুডের আগে যেটা হয় বাচ্চা আর কি, তখন কি ওটা 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত। এরপর হচ্ছে বাল্যকালের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, আদি বাল্যকাল আর কি আছে, উত্তর বাল্যকাল। আদি বাল্যকালে সময়সীমা হচ্ছে 2 বছর থেকে 6 বছর পর্যন্ত, আর উত্তর বাল্যকালের সময়সীমা হচ্ছে 6 বছর থেকে 12 বা 13 বছর পর্যন্ত মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে 13 বা 14 বছর পর্যন্ত। এরপরে হচ্ছে কৈশোরেরও দুটো ভাগ করে দিয়েছে একইভাবে, মানে আর্লি আর একটা হচ্ছে লেট। তো আর্লি অ্যাডোলেসেন্সে কি বলছে, 13-14 বছর থেকে 16 বছর পর্যন্ত, আর লেট অ্যাডোলেসেন্স হচ্ছে 16 বছর থেকে 20 বছর পর্যন্ত। মানে আমরা এখনো মোটামুটি আমরা জাস্ট কৈশোরটা পার করে এসেছি বেশিরভাগ আমাদের ছাত্রছাত্রীরা। প্রাপ্তবয়স্ক অর্থাৎ মানে আমরা ম্যাচিওর হয়ে গেছি, পরিণমন আমাদের হয়ে গেছে, পরিণমন যদিও চলতে থাকে, মানে একদম শেষের দিকে চলে এসেছে। আদি প্রাপ্তবয়স্ক, আর্লি অ্যাডাল্টহুড, এটা কত, 20 থেকে 40 বছর। মধ্য প্রাপ্তবয়স্ক, এটা কত, 40 থেকে 60 বছর। এবং উত্তর প্রাপ্তবয়স্ক বা প্রবীণ, মানে আমরা এবার বয়সের দিকে, মানে বয়স্ক হয়ে যাচ্ছি, বুড়ো হয়ে যাচ্ছি, তখন হচ্ছে 60 বছর বা তার ঊর্ধ্বে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কোনটা কোন স্তর সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আসে। তাহলে আমরা পরেরটা দেখে নিই, দৈহিক বিকাশ। আচ্ছা দেখো, একটা বাচ্চার যে শারীরিক বিকাশ ঘটে, মানসিক বিকাশ ঘটে, এরকম কিন্তু নয় যে শুধুই তার ব্রেন যে মানে ম্যাচিওর হচ্ছে সেটাকে আমরা ডেভেলপমেন্ট বলছি, এটা কিন্তু নয়। দৈহিক বিকাশ বলতে কিন্তু শরীরেরও ডেভেলপমেন্ট ঘটে। ধরো না, একটা বাচ্চা বড় হয়েছে কিন্তু সে তার হাতের ব্যবহার জানে না, বা সে তার চোখের ব্যবহার জানে না, মুখের ব্যবহার জানে না, এইগুলো কিন্তু বিকাশের অঙ্গ। এই জিনিসপত্রগুলো মানে ধীরে ধীরে বাচ্চারা নিজে নিজে বিকশিত হয়, নিজে শেখে। আমরা যেমন ধরো ছোটবেলায় যখন আমাদের কিছু পছন্দ হচ্ছে বা কিছু ধরার চেষ্টা করছি, তখন আমরা এরম করে ধরছি, তাও আমাদের সব আঙুলগুলো আমরা ব্যবহার করতে পারছি না। যত আমরা বড় হচ্ছি, আমাদের এই যে হাতের যে ফ্লুয়েন্সি সেটা বাড়ছে, আমরা যেটা ইচ্ছে সেটা যেভাবে ইচ্ছা সেভাবে গ্র্যাব করতে পারছি। বা ধরো আমরা পিন পয়েন্ট কাজ করছি, এখন এইভাবে লিখছি। ছোটবেলায় আমরা যখন লিখতাম, আমরা এরম করে লিখতাম, এরম করে লিখতাম, যেভাবে ইচ্ছা সেভাবে লিখতাম। কিন্তু আমরা ধীরে ধীরে কি হচ্ছি, ফ্লুয়েন্ট হচ্ছি বা ধীরে ধীরে প্রোডাক্টিভ হচ্ছি।
এইটাই কিন্তু দৈহিক বিকাশের মধ্যে পড়ে। মানে আমাদের যে সেন্সারি মোটর বলে এগুলোকে, সেই মোটরগুলো কি হচ্ছে ধীরে ধীরে মার্জিত হতে 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 ফাইনের দিকে আমরা চলে যাচ্ছি। ওই যে বলে না ফাইন আর্ট করে, ব্যাপারটা ওরকম না। মানে আমরা ফাইন কাজগুলো খুব সহজে করতে পারছি, এটাই হচ্ছে দৈহিক বিকাশের কথা বলা হয়েছে এখানটাতে। মানে এটা ইম্পর্টেন্ট, আমি এই জন্য এখানটাতে রেখেছি দৈহিক বিকাশটা কি। এরপর হচ্ছে ভাষা বিকাশ। ভাষা বিকাশটা কি? ভাষা বিকাশ যেটা আমরা না পড়ে, যেটা আমরা আশপাশ থেকে শুনে, যেমন ধরো আমরা মায়ের থেকে তো শিখি মাদার টাং, বাবা মায়ের থেকে, ফ্যামিলি থেকে। এছাড়াও আমরা সিনেমা দেখতে দেখতে হিন্দিটা শিখে গেছি। এখন কিছু বাচ্চা আছে যারা কার্টুন দেখতে দেখতে কোরিয়ান ভাষা শিখে যাচ্ছে, বা আমরাও কার্টুন দেখতে দেখতে জাপানিজ ভাষাগুলো কিছু কিছু করতাম। বা ধরো আমরা সিরিজ, বিভিন্ন সিরিজ, যেমন খুব একটা ফেমাস সিরিজ লা কাসা ডে পাপল, সেটা দেখে আমরা স্প্যানিশ কিছুটা বুঝতে পেরেছিলাম। তো এই যে এই ব্যাপারগুলো ভাষাগত বিকাশ, মানে যেটা আমরা না পড়াশোনা করে আশপাশের ইনপুট দ্বারা কি হচ্ছে আমরা শিখে যাচ্ছি, সেটাকে কি বলা হচ্ছে ভাষা বিকাশ বা লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট। এরপর হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টটা কি? মানে ধরে নাও কোনো শিশুর শারীরিক বিকাশ ঘটলো, কিন্তু সে কগনিটিভভাবে বাচ্চা রয়ে গেল, মানে ধীরে ধীরে যখন সে বড় হচ্ছে, তাহলে তো সে ডিফারেন্টলি এবেলড হয়ে যাবে। সেই জায়গাটাই বলা হচ্ছে যে শারীরিকের সঙ্গে যে আমাদের মানসিক রয়েছে, এই দুটো যেন একসাথে বিকশিত হয়। তো কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে মানসিক বিকাশের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। প্রাক্ষবিক বিকাশ। প্রাক্ষবিক বিকাশটা কি বেসিক্যালি? মানে ধরো আমরা, মানে ইমোশনাল ডেভেলপমেন্ট বলছে এখানটাতে। মানে ধরো আমরা ছোটবেলায় কোনো কিছুতে রাগ হয়েছি করছি, তারপর যখন আমরা বড় হলাম, ম্যাচিওর হলাম, তখন আমরা বুঝলাম যে আমরা যদি সবসময় রেগে যাই তাহলে তো মুশকিল, তাহলে আমাদের সবসময় রাগা যাবে না। আমরা রাগটাকে কন্ট্রোল করতে শিখলাম। আমরা বয়সের, মানে যারা বড় তাদের প্রতি আমাদের যে সম্মানটা আসলো, সেই সম্মানটা রেখে কথা বলতে শুরু করলাম। এইগুলোই কিন্তু প্রাক্ষবিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্টের অঙ্গ। মানে আমাদের যে ইমোশনগুলো আছে সেগুলো আমরা কন্ট্রোল করতে শিখলাম। আমার খুব মনে আছে যখন ছোটোবেলায় এই পুজোর পরপর আমরা যখন দাদুর বাড়ি থেকে ফিরে আসতাম কালী পুজোর পরপর, তখন খুবই মন খারাপ হতো। মানে কেন জানি না, সেটা মানে আনবেয়ারেবল মনে হতো, যে থাকতেই পারছি না, বাড়ি এসে কোনো মতেই পড়াশোনায় মন বসছে না। দুর্গাপুজো থেকে কালী পুজোর যে ছুটিটা, তখন তো একদমই পড়াশোনায় মন বসতো না। তো আমরা এখন কি সেই জায়গাটায় আছি? আমরা এই মুহূর্তে এমন একটা যুদ্ধের জায়গায় দাঁড়িয়ে আছি যেখানটাতে আমাদের পুজোর সময় পড়াশোনা করতে হবে। পুজোর সময় আমাদের এগুলো নিয়ে আপডেটেড থাকতে হবে। হ্যাঁ, আমরা খাতা বই নিয়ে না বসতে পারি, কিন্তু অ্যাটলিস্ট সকালে উঠে একটা ভিডিও দেখা, রাতে একটা ভিডিও দেখে ঘুমাতে যাওয়া, এই জিনিসপত্রগুলো আমাদের করতে হবে। তাহলে আমরা যে আমাদের ইমোশনগুলো সেগুলো কন্ট্রোল করছি। বলে না যে পুজো আসছে কোনো এক্সাইটমেন্ট নেই, কারণ আমাদের ইমোশনগুলো কন্ট্রোলড হয়ে যাচ্ছে। এটাই কি প্রাক্ষবিক বিকাশের অঙ্গ। এরপরে হচ্ছে সামাজিক বিকাশ। সামাজিক বিকাশ কি? সমাজের বিভিন্ন নর্মস রয়েছে, নীতি রয়েছে, সেই নীতি অনুযায়ী আমরা চলি। আমরা রাস্তায় বেরোলে বাঁ দিক দিয়েই গাড়ি চালাই, ডান দিক দিয়ে তো গাড়ি চালায় না। তো এই যে এই বিভিন্ন, মানে এটা আমি একটা এক্সাম্পল দিলাম, আরও প্রচুর এক্সাম্পল রয়েছে, যে আমরা যেখানে সেখানে নোংরা ফেলি না। এই যে আমাদের এথিক্সগুলো বা আমাদের যে কি বলবো সিভিক সেন্সগুলো, সেগুলোই কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্টের অঙ্গ। ছোটোবেলায় বাচ্চারা তো ভাবে না, বাচ্চারা চকলেট খেয়ে নোংরা ফেলে দেয়। এটা ধীরে ধীরে যত আমরা বড় হই, আশপাশের লোকজন দেখি, তার দ্বারা কিন্তু আমরা বিকশিত হতে থাকি বা বিকাশ করতে থাকি। এরপর হচ্ছে নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট। এটা এই মুহূর্তে খুবই একটা প্রাসঙ্গিক বিষয়। এই যে লাদেন, মানে ওসামা বিন লাদেন, তার দৈহিক বিকাশ ঘটেছিল, ভাষাগত বিকাশ ঘটেছিল, সে পড়াশোনায় খুব ভালো ছিল, সব দিক থেকে সে ভালো ছিল। একদিকেই সে খারাপ ছিল, সেটা কি? সেটা হচ্ছে তার নৈতিকতা খারাপ ছিল। অনেকের দিক থেকে সেই নৈতিকতাকে আইডিয়াল মনে করে, সে বিতর্কে আমি যেতে চাইছি না, কিন্তু ওভারঅল পার্সপেক্টিভ থেকে তার নৈতিকতা কিন্তু পুরো পৃথিবীর জন্য ভালো ছিল না। সেই জন্যই তিনি এসব কাজে বা অনৈতিক কাজকর্মে লিপ্ত হয়েছিলেন। তো আজকের দিনে আমরা পড়াশোনা করছি, আমরা বিভিন্ন ভাষা জানছি, আমাদের প্রচুর জ্ঞান অর্জন হচ্ছে, আমরা দৈহিকভাবে সবল হচ্ছি, জিম যাচ্ছি, খেলাধুলো করছি, তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে এরকম করে একটা ছেলে যখন সরকারি অফিসার হচ্ছে, তারপরে সে কি করছে? ঘুষ নিয়ে কাজ করছে। এই জায়গাটাতেই কিন্তু মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশটা চলে আসে। তার মানে তার মোরাল ডেভেলপমেন্ট ঠিক করা হয়নি, যেটা কিন্তু এডুকেশনের একটা অঙ্গ। মোরাল ডেভেলপমেন্টটা এটা আমাদের পড়াশোনার মধ্যে রেখেই করতে হয়, এবং এটা খুবই দরকার আজকের দিনে। তাই আজকে আমি এখানটাতে রেখেছিলাম। আমাদের ক্লাস আজকে আমরা এখানে শেষ করছি। তোমাদের যাদের ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আমরা স্টুডিওতে, মানে তোমাদের যেখানটাতে ক্লাস হয়, ছোটোখাটো ইনভেস্টমেন্ট করেছি, প্রচুর জিনিসপত্র নিয়েছি আমরা, সেজন্য একটু ক্লাস 1-2 দিন হ্যাম্পার হয়েছিল। আমরা যাই হোক আপডেট রাখার চেষ্টা করেছি শর্টসের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে। আর তাড়াতাড়ি তোমাদের একটা স্টুডিও ট্যুর নিয়ে আসবো।
আর আপার প্রাইমারির নোটিফিকেশান আসলে ইচ্ছা আছে একটা অফলাইন ব্যাচও খোলা। তো যারা দেখছো তারা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অফলাইন ব্যাচে জয়েন করার জন্য তোমরা কমেন্ট বক্সে উত্তর করো। থ্যাংক ইউ।